একজন ব্যক্তি মার্কেটে বড়ই উদাস হয়ে খাড়া হয়েছিল, কিন্তু তখনই হঠাৎ করে তার নজর এক মহিলার উপর পড়ল, যে বাইকে কোনো এক ব্যক্তির পিছনে বসে যাচ্ছিল। এখন যেই সে ওই মহিলাকে দেখল, তখনই সে বুঝতে পারল যে ওই মহিলা আর কেউ নয়, তার নিজের পত্নী। তাকে দেখে সে বড়ই খুশি হয়ে উঠল। তারপর নিজের বাইক নিয়ে তার পিছন পিছন চলতে লাগল, এবং যেই তার পত্নী ওই বাইক থেকে একটা হোটেলের সামনে নামল এবং দুজনেই, অর্থাৎ যে ব্যক্তি বাইক চালাচ্ছিল সে এবং তার পত্নী হোটেলের ভিতরে ঢুকে গেল, তখন যেন তার খুশির কোনো সীমা পরিসীমা রইল না। তারপর সে একেবারে লাফিয়ে উঠল এবং ঝুমে উঠল। কে ছিল সেই ব্যক্তি যার পত্নী হোটেলের ভিতরে যাচ্ছিল অন্য একজন ব্যক্তির সাথে, এবং তারপরেও সে খুশি হয়ে উঠছিল? এই খুশির পিছনে কি কারণ ছিল? পুরো সত্যি ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। উত্তরপ্রদেশের বুলন্দ শহরের ভিতরে এক ছেলে থাকত। সেই ছেলের নাম ছিল বিকাশ। বিকাশ যখন পড়াশোনা করত, তখনই তার একটি মেয়ের সাথে অসীম ভালোবাসা হয়ে গেল। সেই মেয়ের নাম ছিল পুনাম। এখন পুনাম এবং বিকাশ একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল, এবং যখন তাদের দুজনের মধ্যে পাক্কা ভালোবাসা হয়ে গেল, তখন তারা সিদ্ধান্ত নিল যে তারা একসাথে থাকবে, একসাথে জীবন কাটাবে এবং একে অপরের সাথেই বিয়ে করবে। এই কথা ভেবে যখন দুজনেই এই সিদ্ধান্ত নিয়ে নিল, তখন বিকাশ পুনামকে বলল, ঠিক আছে, তুমি এমন করো, তুমি তোমার বাড়ির লোকেদের বলো, আর আমি আমার বাড়ির লোকেদের বলে দিচ্ছি। এরপর পুনাম তার বাড়িতে গেল এবং তার বাড়ির লোকেদের বলল যে এমন একটা ছেলে আছে, তার নাম বিকাশ, আমি আর সে একে অপরকে ভালোবাসি, আর আমি তার সাথেই বিয়ে করতে চাই। এই কথা শুনে পুনামের বাড়ির লোকেরা তার কথায় সম্মতি দিল। তারা বলল, কোনো সমস্যা নেই বেটি, আমাদের কোনো আপত্তি নেই, তুমি যার সাথে খুশি বিয়ে করো, আমাদের তাতে কি? যখন তোমাকে জীবন কাটাতে হবে তখন তোমার পছন্দের হওয়া উচিত, তুমি অবশ্যই তার সাথে বিয়ে করতে পারো। এখন যখন পুনামের বাড়ির লোকেরা এই কথায় রাজি হয়ে গেল, তখন পরের দিনই পুনাম বিকাশকে বলল, আমার বাড়ির লোকেরা তো রাজি হয়ে গেছে, তুমি কি তোমার বাড়ির লোকেদের জিজ্ঞাসা করেছ? তারপর বিকাশ বলল, ঠিক আছে, আমিও আজই আমার বাড়ির লোকেদের জিজ্ঞাসা করে নিচ্ছি এবং তোমাকে বলে দেব। এরপর বিকাশ তার বাড়ির লোকেদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, এবং তার বাড়ির লোকেরা যখন শুনল যে ছেলে কারোর সাথে প্রেম করেছে এবং তার সাথেই বিয়ে করতে চায়, তখন তারা বলল, বেটা, বিয়ে তো তুই করতে পারিস, কিন্তু মেয়েটা ভালো তো? কারণ আজকালের যুগ খুব খারাপ, মেয়েরা পরিবারের জীবনও নষ্ট করে দেয়। এই কথা শুনে বিকাশ বলল, মা বাবু, যদি এমন কথা হয় তাহলে আপনারা একবার তাকে দেখে নিন, আপনারা তার সাথে একবার দেখা করে নিন, তারপর সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তারপর বিকাশের বাড়ির লোকেরা বলল, ঠিক আছে বেটা, যদি মেয়েটা ভালো হয় তাহলে অবশ্যই আমরা তোর সাথে তার বিয়ে দিয়ে দেব, কোনো অসুবিধে নেই। তুই এমন কর, কাল ওই মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে আয়। এই কথা শুনে বিকাশ বড়ই খুশি হল এবং পুনমকে বলে দিল, কাল তোমাকে আমার বাড়িতে আসতে হবে, আমার মা বাবা তোমার সাথে কথা বলতে চান। এই কথা শুনে পুনমেরও এতে কোনো আপত্তি হল না। তারপর পুনম বিকাশের কথা মতো তার বাড়িতে এসে তার মা বাবার কাছে হাজির হল। এখন যখন মা বাবা পুনমকে দেখলেন, তখন তারা একেবারে অবাক হয়ে গেলেন, কারণ পুনম পুরোপুরি টিপটপ থাকত। সে ওয়েস্টার্ন কালচারের পোশাক পরত এবং চুলও বেশ দামি করে ডিজাইন করিয়ে রাখত, অর্থাৎ তার খরচ ছিল অনেক বেশি। এবং যখন বিকাশের বাড়ির লোকেরা পুনমের এই খরচ দেখলেন, তখন তাদের বেশ অবাক লাগল, কিন্তু তারপর তারা ভাবলেন, কোনো সমস্যা নেই, মা বাবার আদরের মেয়ে হবে, তাই এসব করে রেখেছে। তারপর তারা তার সাথে কথা বলতে লাগলেন। এখন যখন বিকাশের মা বাবা পুনমের সাথে কথা বলছিলেন, তখন কথাবার্তার সময় তারা এমন কিছু লক্ষ্য করলেন যা দেখে তারা পুরোপুরি অবাক হয়ে গেলেন। আসলে এখানে পুনমের চালচলন তাদের কোনো কিছুতেই ঠিক লাগছিল না, কারণ কথা বলার সময় তার মুখের যে এক্সপ্রেশন ছিল সেগুলো বেশ অদ্ভুত ছিল, এবং বিকাশের মা এক্সপ্রেশন দেখেই বুঝতে পারলেন যে মেয়েটি একেবারেই ভালো নয়। তারপর সাময়িকভাবে তাকে কিছু বললেন না, কিন্তু যখন পুনম চলে গেল তখন তারা বিকাশকে বলতে লাগলেন, বেটা, দেখো, এই মেয়েটি আমাদের একেবারেই ঠিক লাগছে না, তার চেহারা সুরত দেখেই মনে হয় সে চরিত্রে ঠিক নয়। এই কথা শুনে বিকাশের একেবারে রাগ হয়ে গেল, কারণ সে পুনমের প্রতি গভীর ভালোবাসা করে ফেলেছিল। তারপর সে তার মাকে বলতে লাগল, মা, আপনিও এমন ছোটখাটো বিষয়ে অযথা মনোযোগ দেন। আজকালকার যুগ টিপটপের, টিকটকের যুগে কে আর এভাবে থাকবে না? যে এভাবে থাকবে না সে তো দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতেই পারবে না। তাহলে আপনি এমন কি করে বলতে পারেন? মা বাবা তাকে অনেক বোঝালেন, কিন্তু ছেলে মানতে রাজি হল না, এবং শেষ পর্যন্ত বাবা স্পষ্ট করে বলে দিলেন,
বেটা, আমরা তোর এই বিয়েতে একেবারেই খুশি নই, আর আমরা এই মেয়ের সাথে তোর বিয়ে হতে দিতে চাই না। সে একমাত্র ছেলে ছিল। যখন তারা এই কথা বলে দিলেন তখন সেও তা সহ্য করতে পারল না। সে লাড় প্যারে পালিত হয়ে বড় হয়েছিল, তাই সে এই কথা সহ্য করতে না পেরে সেই দিন সন্ধ্যাতেই বাড়ি ছেড়ে চলে গেল। বিকাশ প্রায় ৬-৭ দিন বাড়ির বাইরে রইল। মা বাবা তাকে বারবার বোঝাতে লাগলেন, কিন্তু সে জেদ ধরে বসেছিল যে আমি তো পুনমকে ভালোবাসি এবং পুনমের সাথেই আমার জীবন কাটাতে চাই। আপনাদের যা খুশি লাগুক, আমি তার সাথেই বিয়ে করব। যখন মা বাবা দেখলেন যে একমাত্র সন্তান বাড়ির বাইরে আছে, কোথাও উল্টোপাল্টা কিছু করে না ফেলে, তখন তারাও মেনে নিলেন। তারা বললেন, ঠিক আছে বেটা, যদি শুধু তোকেই জীবন কাটাতে হয় তাহলে আমাদের কি এসে যায়, কিন্তু দেখে নিস তুই এর জন্য পরে আফসোস করবি। তোর যা ইচ্ছে কর, তার সাথেই বিয়ে কর, আমাদের কোনো আপত্তি নেই। এমন বলে বাড়ির লোকেরা বিকাশের বিয়ে পুনমের সাথে করাতে রাজি হয়ে গেলেন। এবং যখন বিকাশ এই কথা পুনমকে বলল তখন পুনমও এতে বড়ই খুশি হল। তারপর বিকাশের বাড়ির লোকেরা পুনমের বাড়ির লোকেদের সাথে দেখা করলেন। দেখা করার পর বিয়ে নিয়ে কথাবার্তা ঠিক হল এবং বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে হয়ে গেল বিনা দেনমোহরে। কারণ বিকাশের বাড়ির লোকেরা বলে দিয়েছিলেন, দেখো, আমাদের একমাত্র ছেলে, আমরা কারোর কাছ থেকে কোনো দিনমোহর নেব না, কারণ আমাদের ঘরে কোনো জিনিসেরই অভাব নেই। এই কথা শুনে পুনমের বাড়ির লোকেরাও রাজি হয়ে গেলেন এবং বিয়ে শুধুমাত্র সেইভাবেই হল, অর্থাৎ দিনমোহরের নামে পুনমের বাবা কিছুই দেননি, আর বিকাশের বাবাও কিছু চাননি, শুধু রুটি দিয়ে দিয়েছিলেন এবং মেয়ে দিয়ে দিয়েছিলেন। এতটুকুই তাদের মধ্যে হয়েছিল। এখন বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর পুনম ঘরে চলে এলো এবং ধীরে ধীরে 1 বছর কখন কেটে গেল তা বোঝাই যায়নি। তারা দুজন একে অপরের ভালোবাসায় এমনভাবে ডুবে গেল যে তাদের দুনিয়াদারির সাথে। তাই এর চেয়ে ভালো তুই নিজে কিছু কাজ কর এবং নিজে রোজগার করে তোর স্ত্রীর এবং নিজের শখ পূরণ কর। এই কথা শুনে বিকাশেরও এটা ঠিক মনে হলো, কারণ বাবা যা বলছিলেন তা সত্যি বলছিলেন। কারণ বাবা যে কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানির টাকা দিয়েই ছেলে আয়েশ করছিল। সে ভাবল, বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন তো আমাকেই সবকিছু কাঁধে তুলে নিতে হবে। এই কারণে সে নিজের জন্য এদিক ওদিক চাকরি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তার চাকরি পেয়ে গেল এবং চাকরি করে এখন সে তার স্ত্রীর শখ পূরণ করতে লাগলো। কিন্তু সে ক্লান্ত শ্রান্ত থাকত এবং যখন সে নিজে পরিশ্রম করে রোজগার করত তখন যে টাকাগুলো আগে সে এমনি এমনি নষ্ট করে ফেলত, খাওয়া দাওয়ায় বা স্ত্রীকে সিনেমা দেখাতে বা কোনো মেলায় নিয়ে যেতে, সেই টাকাগুলো এখন তার কাছে কষ্টকর লাগতে লাগলো। তাই সে তার স্ত্রীকে বোঝাতে লাগলো। সে বলল, দেখো পুনম, অনেক হয়েছে, এখন এমন করি আমাদের জীবন গড়ি এবং এই টাকাগুলো জমাই, কারণ কাল যদি আমাদের সন্তান হয় তাহলে সন্তানদের ভবিষ্যৎ তো দেখতে হবে, আর তাদের ভবিষ্যতের জন্য তো এই টাকা লাগবে। এই কথা শুনে পুনমের খুব খারাপ লাগলো। তারপর পুনম সম্মতি তো দিল, কারণ এটা যৌক্তিক কথা ছিল, কিন্তু মনে মনে অনেক কিছু ভাবতে লাগলো যে এখন কি হবে। এখন তো জীবনের আয়েশ আরাম একেবারে শেষ হয়ে গেল। তারপর বিকাশ ঘরের ভিতরে থাকতে লাগলো এবং তার স্ত্রীর ভরণপোষণ এমনভাবে করতে লাগলো যেমন করে গ্রামের কোনো সাধারণ বউয়ের হয়। কিন্তু পুনমের এটা একেবারেই ভালো লাগছিল না। তারপর পুনম বারবার মায়ের বাড়ির অজুহাত দিয়ে ঘর থেকে যেতে লাগলো। এখন যখন বিকাশ দেখল যে পুনম বারবার যাচ্ছে এবং যখনই সে ফিরে আসছে তখন প্রচুর শপিং করে নিয়ে আসছে, তখন তার বেশ অবাক লাগলো। কারণ পুনমের বাবার কাছে তো এত টাকা পয়সা নেই যে প্রতি 10-15 দিনে তাকে প্রচুর শপিং করে দিতে পারবে। কিন্তু এখানে পুনম বলতো, আমি তো আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই কথাগুলো শোনার পর বিকাশের তার স্ত্রীর উপর ধীরে ধীরে সন্দেহ হতে লাগল এবং যখন সে তার উপর নজরদারি করতে লাগল তখন তার মোবাইলে একটা ছেলের মেসেজ রেকর্ড পেয়ে গেল, যেখানে তার স্ত্রী সেই ছেলের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে রেখেছিল এবং সেই কথাগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। এরপর যখন বিকাশ তাকে হাতে নাতে ধরে ফেলল তখন সে তাকে জাগিয়ে দিল, অর্থাৎ রাতে ঘুমের সময় সে তার মোবাইল চেক করছিল এবং তাকে জাগিয়ে বলল, দেখো পুনম, এটা একেবারেই ঠিক নয় এবং তোমার এমন করা উচিত নয়। এখন পুনম বলতে লাগল, এমন কিছুই নয় যেমন তুমি ভাবছ, আমরা খুব পুরনো বন্ধু এবং বন্ধুর মতোই আমি তার সাথে কথা বলি। কিন্তু বিকাশ সব কিছু জেনে গিয়েছিল, তাই সে তাকে একেবারে ধমক দিয়ে বলে দিল যে তুমি প্রতি 15 দিনে জিনিসপত্র কিনে নিয়ে আসো, তার কি প্রমাণ আছে যে তুমি তোমার বাবার কাছ থেকেই নিয়ে আসো? এমনও তো হতে পারে যে তুমি এই ছেলের কাছ থেকেই টাকা চেয়ে নিয়ে আসো, তার কাছ থেকে জিনিস কিনে তোমার সব শখ পূরণ করছো। এটা একেবারে ভুল, তোমার এমন করা একেবারেই উচিত নয়। এই কথাগুলো শোনার পর পুনম রেগে গেল। তারপর এখন এই সিলসিলা প্রতিদিনের হয়ে গেল,
অর্থাৎ সাময়িকভাবে যেভাবেই হোক ঘটনা শান্ত হয়ে যেত। কিন্তু তারপর এই সিলসিলা প্রতিদিনের হয়ে গিয়েছিল যে বিকাশ পুনমের সাথে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করত, আর পুনম এই কথা স্বীকার করতে প্রস্তুত ছিল না যে তার কোনো প্রেমিক আছে, এবং উপরন্তু সে এখন আরও বেশি ঝগড়া করতে লাগল, কারণ তার স্বামী এই সব কিছু জেনে গিয়েছে। এখন এই ঝগড়া এমন পর্যায়ে বেড়ে গেল যে কয়েকদিন পর পুনম একদিন এমনি কোনো বিষয় নিয়ে ঝগড়া করল, এবং এই ঝগড়ার চলতে বিকাশ তার স্ত্রীর ওপর হাত তুলে দিল। যেই সে তার স্ত্রীর ওপর হাত তুলল, তারপর স্ত্রী রাগ করে মায়ের বাড়ি চলে গেল এবং সেখানে গিয়ে তার স্বামীর বিরুদ্ধে দেনমোহরের মামলা দায়ের করে দিল এবং তাকে খুব খারাপভাবে আইনি জালে ফাঁসিয়ে দিল। বিকাশ বলল, দেখো পুনম, যা কিছু আমাদের মধ্যে ছিল তা আমরা দুজনেই জানি, আর তুমি জানো যে আমি দেনমোহর তো একেবারেই নিইনি। কিন্তু এখানে পুনম ধমক দিয়ে বলল, এখন দেখো, আমি তোমাকে চক্কি পিষিয়ে দেব এবং তুমি তোমার জীবনের জন্য কাঁদবে। এই কথা শুনে বিকাশ বলল, পুনম, আমরা তো একে অপরকে ভালোবেসেছিলাম, তোমার কি আমার ভালোবাসারও কোনো মূল্য নেই যে তুমি এমন করতে পারছো না? কিন্তু পুনম তার একটি কথাও মানল না এবং বলল, এখন যা হবে তা আদালত করবে। যদি তুমি রাজিনামা করতে চাও তাহলে আমাকে একসাথে 20 লাখ টাকা দাও, তারপর আমি তোমার সাথে রাজিনামা করে নেব। কারণ পুনম জানত যে বিকাশের বাবার কাছে ভালো পরিমাণ টাকা পয়সা আছে, এই কারণেই সে 20 লাখ টাকার দাবি করে দিল। সে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে দিল এবং আরও অনেকগুলো এমন ধারা লাগিয়ে দিল যার কারণে বিকাশ নিজেকে ফাঁসা অনুভব করতে লাগল। এখানে সে একবার থানাতেও গেল, তাকে ধরে নেওয়া হলো, কিন্তু তার বাবা তার জামিন করিয়ে নিলেন। এবং তারপরেই মামলা আদালতে চলতে লাগল। এখন বিকাশের ভালোবাসার ভূত তো নেমে গিয়েছিল এবং তার মনে পড়ে গেল তার মা বাবার সেই সব কথা যা তারা বলতেন, এবং সেই সব কথা সত্যি প্রমাণিত হচ্ছিল। মা বাবা তাকে আগে থেকেই সবকিছুর জন্য সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু বিকাশ মানেনি এবং তার ভালোবাসার জ্বরে ভুগে এই ভুল পদক্ষেপ নিয়েছিল, যার কারণে আজ তার মা বাবাও তার সাথে ভুগছেন। কারণ তার স্ত্রী মা বাবার বিরুদ্ধেও লিখিয়ে দিয়েছে যে তারা তাকে জীবন মেরে ফেলার চেষ্টা করেছিল, এবং এমন কথা যখন লিখে দেওয়া হয় তখন তো সমস্যার মুখোমুখি হতেই হয়। এখন বিকাশ এই সব বিষয়ে বেশি চিন্তিত থাকত এবং চিন্তার কারণে সে অনেক উকিলের দরজায় ধাক্কা দিত এবং জিজ্ঞাসা করত, এর কোনো সমাধান আছে কি? আমি কি করে করব? যখন আমি দেনমোহর নিইনি তাহলে আমার উপর দেনমোহরের মামলা কি করে হয়? আর আমরা তাকে এমনভাবে জোরও করিনি, আমি তো তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তারপর সে এইসব করে দিল। আমি কি করে এই বিষয় থেকে বের হব? তখন অনেক উকিল তাকে নানা রকম পরামর্শ দিতেন, এবং সেই পরামর্শগুলো শোনার পর বিকাশের বুদ্ধিও উকিলের চেয়ে কম থাকত না, সেও উকিলের মতোই হয়ে যেত। কিন্তু এখানে সাময়িকভাবে কিছুই করা যাচ্ছিল না। যদি তার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ পাওয়া যায় যা প্রমাণ করে যে সে তার প্রেমিকের সাথে অবৈধ প্রেমের সম্পর্কে আছে, তাহলে অনেক কিছু করা যেতে পারে যা সে করতে চায়। এই কথা ভেবে সে বেশ চিন্তিত থাকত এবং এদিক ওদিক ঘুরে বেড়াত যে কোনোভাবে তার স্ত্রীর হাত থেকে মুক্তি পায়, কারণ 20 লাখ টাকা তার কাছে নেই এবং সে কম টাকাতেও আপোষ করতে বলেছিল, কিন্তু স্ত্রী কম টাকার জন্য রাজি হচ্ছিল না। এরপর বিকাশ একদিন ঘুরতে ঘুরতে মার্কেটে দাঁড়িয়েছিল। সে মনে মনে অনেক কিছু ভাবছিল, তার মনে অনেক প্রশ্ন ঘুরছিল যে এখন তাকে কি করতে হবে, কিভাবে করতে হবে। কিন্তু তখনই হঠাৎ তার নজর একটা বাইকে যাওয়া মহিলার উপর পড়ল। সে আর কেউ নয়, তার স্ত্রী পুনম, এবং বাইকটা আর একটা ছেলে চালাচ্ছিল। এই দৃশ্য দেখে বিকাশের মনে একটা অদ্ভুত অনুভূতি হল। সে তাড়াতাড়ি তার বাইক নিয়ে তার পিছন পিছন চলতে লাগল। বিকাশ তার বাইক নিয়ে পিছন পিছন চলছিল এবং ধীরে ধীরে প্রায় 20 কিলোমিটার পর্যন্ত বিকাশ তার বাইক নিয়ে পুনমের পিছু নিল এবং তারা একটা হোটেলে পৌঁছে গেল। এখন যেই তার স্ত্রী অন্য একটা ছেলের সাথে হোটেলে পৌঁছল, যেটা এমন হোটেল ছিল যেখানে গ্রুম মিলত এবং সেটাও দিনের বেলায়, তখন বিকাশ বুঝে গেল যে সামনে কি হতে চলেছে। এই দৃশ্য দেখে সে বড়ই খুশি হয়ে উঠল। অর্থাৎ তার ভিতরের যে ভালোবাসা ছিল সেটা তো এখন শেষ হয়ে গিয়েছিল, শুধু তার তো যে কোনোভাবে মুক্তি চাই। যখন তার স্ত্রী ওই ছেলেকে নিয়ে হোটেলের ভিতরে চলে গেল, তখন এখানে বিকাশ তার ফোন বের করল এবং 100 নম্বরে কল করে দিল। 100 নম্বরে কল করার পর পুলিশ সেখানে এলো এবং পুলিশকে তার মামলার বিষয়ে বলল, স্যার, আমার স্ত্রী এই হোটেলের ভিতরে আছে এবং সে এইমাত্র ঢুকেছে। তারপর পুলিশ কর্মীরা তার সাথে চললেন এবং সাথে যাওয়ার পর এখানে হোটেলের রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করলেন যে পুনম নামের একটি মেয়ে এই হোটেলের ভিতরে ঢুকেছে। তখন সে রেজিস্টার দেখে তাদের বলল, স্যার, সে তো 302 নম্বর রুমে আছে। এই কথা শুনে পুলিশ কর্মীরা সোজা 302 নম্বর রুমে চলে গেলেন এবং সেখানে গিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলেন। ভিতরে বিকাশের স্ত্রী পুনম এবং সেই ছেলেটি ছিল যার সাথে সে এসেছিল,
এবং যখন পুলিশ দরজায় ধাক্কা দিতে লাগল তখন ভিতর থেকে পুনমের গলা ভেসে এলো। সে বলল, কে? এখানে কি করছেন? আমাদের ডিস্টার্ব করবেন না। কিন্তু তারপর পুলিশকর্মীরা বললেন, দেখুন আমরা পুলিশ, ফৌরন দরজা খুলুন, নয়তো আমরা দরজা ভেঙে ফেলব। এই কথা শুনে পুনম সেই অবস্থাতেই অর্থাৎ অল্প কিছু কাপড় পরে দরজা খুলল। এবং যেই সে দরজা খুলল তখন এখানে বিকাশ আগে থেকেই ভিডিও ক্যামেরা চালু করে পুরো ঘটনার ভিডিও করছিল, যে কিভাবে সে পুলিশ নিয়ে এসেছে এবং কিভাবে দরজা খুলিয়েছে এবং তার স্ত্রী কোন অবস্থায় পাওয়া গেছে। ভিতরে সেই ছেলেটিও ছিল যে খুব কম কাপড় পরে রেখেছিল। এবং যখন সে ক্যামেরায় সবকিছু রেকর্ড করে নিল তখন পুলিশকর্মীরা তাদের বাইরে বের করে নিয়ে এলেন এবং তারা বললেন, দেখুন এই ব্যক্তি নিজেকে আপনার স্বামী বলছে এবং আপনার সাথে তার মামলা চলছে। তখন পুনম বলল, হ্যাঁ মামলা চলছে, কিন্তু আপনারা আমাকে এভাবে বিরক্ত করতে পারেন না। কিন্তু তখনই পুলিশকর্মীরা বললেন, ম্যাডাম দেখুন, এর অভিযোগ ছিল যে আপনি তার স্ত্রী এবং আপনি তার ওপর দেনমোহরের মামলা দায়ের করে রেখেছেন। যখন স্ত্রী অন্য কারো সাথে অবৈধ প্রেমের সম্পর্কে থাকে এবং হাতে নাতে ধরা পড়ে তখন পুলিশ ডেকে স্বামী এসব করতে পারে। তারপর এখানে পুনম একেবারে চুপ হয়ে গেল এবং এখন তার মনে হতে লাগল যে তার মামলা হাতছাড়া হয়ে যাচ্ছে। তারপর পুনম একেবারে তার স্বামী বিকাশের সামনে হাত জোড় করে দাঁড়ালো। সে গিদগিদ করে ক্ষমা চাইতে লাগল এবং বলতে লাগল, প্রথম এবং শেষ ভুল ভেবে ক্ষমা করে দাও, আর ভবিষ্যতে এমন কিছু হবে না। কিন্তু যে বিকাশ, সে তাকে স্পষ্ট করে বলে দিল, দেখো পুনম, আমি তোমাকে ভালোবেসেছিলাম এবং ভালোবেসে তোমাকে নিজের কাছে রেখেছিলাম, কিন্তু তারপর তুমি যে প্রতিদান দিয়েছ সেই প্রতিদানের কারণে আমি খুব বেশি কষ্ট পেয়েছি। এখন চাইলেও আমি তোমাকে নিজের কাছে রাখতে পারবো না, কারণ যে ভালোবাসা আমার হৃদয়ে তোমার জন্য ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন আমি শুধু আমার পরিবারের জন্য বাঁচতে চাই। পুনম অনেক ক্ষমা চাইল। এদিকে বলল, দেখো এই ভিডিওটাকে ভাইরাল করো না। এই যে দ্বিতীয় ব্যক্তি যার সাথে আমি এখানে এসেছি তার সম্মান আছে, চারদিকে তার বদনাম হয়ে যাবে। সেই ছেলেটিও তার সামনে হাত জোড় করল, কিন্তু বিকাশ মানা করে দিল। সে বলল, না, এটা তো প্রমাণ, আর প্রমাণকে আমি চারদিকে পেশ করেই ছাড়ব যদি তুমি না মানো। তারপর পুলিশকর্মীরা সেখানে যা যা দেখেছিলেন সেই সব কথা লিখে নিলেন এবং সেখানে সবার সইও করিয়ে নিলেন। যখন এই সব প্রমাণ বিকাশের কাছে চলে এলো তখন পুনম হাঁটু গেড়ে বসে পড়ল এবং ভিডিও ভাইরাল না করার শর্তে তারপর সে এখান থেকে বিকাশকে বলল, আমার আর তোমার তালাক হয়ে যাবে। যেমন তুমি বলবে সেভাবেই আমি রাজিনামা করতে প্রস্তুত। এই কথা শুনে বিকাশের সাহস বেড়ে গেল। তারপর সে বলল, ঠিক আছে, তুমি তোমার মামলা ফিরিয়ে নাও, ততক্ষণে এই ভিডিও আমার কাছে থাকবে এবং এই রিপোর্টও পুলিশের কাছে থাকবে। যদি তুমি কোনো রকম উল্টোপাল্টা করার চেষ্টা করো তাহলে পরে দেখে নিও কি হয়। তারপর প্রায় 6 মাস পর্যন্ত এই মামলা রাজিনামার মোড়ে এলো এবং রাজিনামা হওয়ার পর যখন দুজনের মামলা খারিজ হয়ে গেল তখন বিকাশও তার প্রতিশ্রুতি অনুসারে সেই ভিডিও ডিলিট করে দিল। এখন দুজন সাময়িকভাবে একে অপর থেকে আলাদা থাকত, কিন্তু বিকাশ তার মা বাবার কথা মতো চলত। তার জন্য মেয়ে দেখা হচ্ছে এবং কয়েকদিনের মধ্যেই তার দ্বিতীয় বিয়ে হয়ে যাবে। কিন্তু যেদিন থেকে সেই ভিডিও তৈরি হয়েছে তারপর যখন মামলা এদিক ওদিক চলছিল তখন তো কথা ছড়িয়েই পড়েছে এবং তারপর পুনমেরও চারদিকে বদনাম হয়ে গেছে। তার সাথে কেউ বিয়ে করতে রাজি নয় এবং যেসব ছেলেরা তার কাছে আসত তাদের ভয় লাগত, কারণ তারা ভাবত কোথাও এমন তো নয় যে সে তার স্বামীকে ডেকে এনেছে কিছু টাকা পয়সা আদায় করার জন্য, কারণ এখন সে চারদিকে বদনাম হয়ে গেছে। স্ত্রী এখন এই অবস্থায় এদিক ওদিক তার মায়ের কাছে থাকত এবং এমন গলত কাজ করত তার পেট ভরানোর জন্য। কিন্তু স্বামী এখন দ্বিতীয় স্ত্রীর জন্য খোঁজ করছে এবং তার সাথেই তার জীবন কাটাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। তোমাদের যেমন লেগেছে কমেন্ট সেকশনে বলে দিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে দেখা হবে। এটি ছিল আজকের গল্প। আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই। এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয়। এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার সেবা করুন। ধন্যবাদ।